নমস্কার, আমি অনির্বাণ। বাংলা রাজনীতি আপনাকে স্বাগত। গত দুদিন ধরে দুটি ভিডিও দেখছিলাম। প্রথমে ভিডিওগুলোর গুরুত্ব বুঝিনি, পরে যখন সত্যতাটা জানতে পারলাম, সেই সত্যতা বাংলার মানুষকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট, একটা গণতান্ত্রিক প্রদেশের মানুষকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সন্দেশখালির কথা মনে আছে তো? সন্দেশখালির বেড়াচাপা এত সহজে হয়তো ভুলে যাওয়া যাবে না। মমতা ব্যানার্জির তুনে যত তীর আছে সব এক এক করে বার করছেন। একজনের পক্ষে যত নোংরামি করা সম্ভব, মমতা ব্যানার্জি তার থেকেও বেশি নোংরামি করছেন ভোটে জেতার জন্য। সন্দেশখালির বেড়াচাপার একটা ঘটনা বলছি। তৃণমূলের কর্মীরা সাধারণ জনগণের বাড়িতে ভোট চাইতে যাচ্ছে। ভালো কথা, ভোট প্রচার করছে, ভোট চাইতে যেতেই পারে, যে কোনো রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার। কিন্তু ভোট চাইতে গিয়ে ভয় দেখানোটা কি গণতান্ত্রিক অধিকার? না, এটা তৃণমূলের সংস্কৃতি হয়ে গেছে। ভয় দেখিয়ে ভোট নেওয়া, চাপ দিয়ে ভোট নেওয়া। এখানে গিয়ে এক বাড়িতে গিয়ে বলছেন, তোমাদের বাংলার আবাস যোজনার বাড়ি এসে গেছে, ভোটটা দিলেই বাড়িটি পেয়ে যাবে, 1,20,000 টাকা পেয়ে যাবে। প্রায় 15-20 জন লোক গেছিলেন। এই কথাগুলি কিছুক্ষণ সাধারণ মানুষ শুনছিল। তারপরে একজন প্রতিবাদ করলো। তার মাঝখানে একজন শুধু একটি কথা বলল, তিনি আইনের কথা বললেন, সংবিধানের মোতাবেক কথা বললেন। শুধু জিজ্ঞেস করলেন যে ভোট ঘোষণা হয়ে গেছে, এই সময় তোমরা কোনো কিছু দেওয়ার কথা তোমরা কি ঘোষণা করতে পারো? ঘর দেওয়ার কথা বা বাড়ি দেওয়ার কথা, আবাস যোজনা দেওয়ার কথা, বাংলার আবাস যোজনার ঘর দেওয়ার কথা বা 1,20,000 টাকার দেওয়ার কথা বলতে পারো? ভোট ঘোষণা হয়ে গেছে, নির্বাচনী আচারবিধি চালু আছে, এই নির্বাচনী আচারবিধির সময় তোমরা এই কথাগুলো কি করে বলতে পারো? শুধু এই একটি লাইন বলেছিল এক ভদ্রলোক। তাতে একটি স্থানীয় তৃণমূল নেতার গলায়ও কোনো আওয়াজ ছিল না। তারা সুরসুর করে ওই বাড়ি থেকে বেরিয়ে গেলেন। তারা একজনও এ নিয়ে প্রতিবাদ করতে পারেনি। এটাই কি তৃণমূলের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে? ভোট নেবার জন্য যা খুশি তাই। এক তো মিথ্যা কথা বলছেন, বোঝা যাচ্ছে, তারপরে আবার নির্বাচনী আচারবিধি ভাঙছেন। এদের উপরে ইলেকশন কমিশনে গিয়ে কেস করে দেওয়া উচিত। কিন্তু এখনও পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ধৈর্য ধরে আছে, তাই এই কাজগুলো এখনও করছে না। যখনই করতে শুরু করবে, তখন এই রাজনেতাদের আর কোনো জায়গা থাকবে না। এমনকি পালিয়ে তো বাঁচতে পারবে না, নিজের ঘরেও থাকার জায়গা থাকবে না। আরেকটি ঘটনা বলছি, মুর্শিদাবাদের ঘটনা। মুর্শিদাবাদ জেলার রানীনগর 1 নম্বর ব্লকের হেরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামীর বক্তব্য। তিনি কি বলছেন? তিনি বলছেন মমতা ব্যানার্জি 60,000 টাকা করে দিচ্ছে মহিলাদের। মাসে 1,000 টাকা হলে 5 বছরে 60,000 টাকা হয়। মমতা ব্যানার্জি 60,000 টাকা করে দিচ্ছেন বছরে। এই 60,000 টাকার বদলেতে মমতা ব্যানার্জি কী চেয়েছেন? মমতা ব্যানার্জি 3টি ভোট চেয়েছেন। 3টি ভোট কোনটা? একটি লোকসভায়, একটি বিধানসভায়, একটি পঞ্চায়েতে। তো একটি ভোটের মূল্য কত? একটি ভোটের মূল্য 20,000 টাকা। তো একটি ভোটের মূল্য যদি 20,000 টাকা হয়, তো 20,000 টাকার এখানকার সাধারণ মানুষ, 20,000 টাকায় বাংলার সাধারণ মানুষ কি একটি ভোট মমতা ব্যানার্জিকে দিতে পারেন না? মমতা ব্যানার্জিকে সেই ভোটটি দিতে হবে। আর যদি না দেওয়া হয়, তাহলে তিনি দায়িত্ব সহকারে যারা ভোট দেবেন না তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটি বন্ধ করিয়ে দেবেন। এবং তিনি শুধু এই কথাটি বলছেন না, তিনি তার দলীয় কর্মীদের, তার অধস্তন দলীয় কর্মীদের এই ব্যাপারটা বোঝাচ্ছেন, যেন প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে তারা এই কথাটি বলে। তিনি এটা বলেছেন, এই মহিলারা কি কখনো ভেবেছে একটি ভোটের দাম মাত্র 20,000 টাকা? মমতা ব্যানার্জি 5 বছরে মাত্র 3টি ভোট চেয়েছেন, তার বদলে 60,000 টাকা দিচ্ছেন, 1-2টি টাকা দিচ্ছেন না। তো তার জন্য কি মমতা ব্যানার্জি 3টি ভোট পেতে পারেন না 60,000 টাকার বিনিময়ে? আর যদি তা না দিতে পারে, সিপিএম, কংগ্রেস, বিজেপির মহিলারা যদি তা না দিতে পারে, অন্য কোথাও ভোট দেয়, তাহলে তাদের লক্ষ্মীর ভাণ্ডার কী করে বন্ধ করতে হয় তিনি তার দায়িত্ব সহকারে করবেন। ওই ভদ্রলোক কথায় কথায় আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে গেলেন। তিনি বললেন, সাগরদিঘিতে যখন বাই ইলেকশনে কংগ্রেস ক্যান্ডিডেট জিতেছিল বিধানসভার বাই ইলেকশনে, তখন কিন্তু সাগরদিঘিতে সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপরে সেই কংগ্রেস বিধায়ক যখন তৃণমূল জয়েন করে, তারপরে লক্ষ্মীর ভাণ্ডার চালু করা হয়। অর্থাৎ এই কথাগুলো শুধু স্থানীয় নেতারা বলছেন না, স্থানীয় নেতারা মন গড়া কথা বলছেন না, এদের ওপরতলা থেকে, অর্থাৎ কালীঘাট থেকে ইনস্ট্রাকশন রয়েছে, পিসির কাছ থেকে ইনস্ট্রাকশন রয়েছে, ভাইপোর কাছ থেকে ইনস্ট্রাকশন রয়েছে যে এই কথাগুলো বলতে হবে, এইভাবে চাপ সৃষ্টি করতে হবে, এইভাবে ভয় দেখাতে হবে। এইভাবে ভয় দেখিয়ে যারা ভোট করতে চাইছে না তাদের ভোট নিতে হবে। যেন তেন প্রকারে তাদের ভোট নিতে হবে। তাদের চাপ দিতে হোক, ভয় দিতে হোক, সরকারি স্কিম বন্ধ করার ভয় দেখাতে হোক, বা কোনো কিছু লোভ দেখানো হোক, যেন তেন প্রকারে তাদের ভোট নিতে হবে। যদি তাই না হতো, সাগরদিঘিতে বিধানসভার বাই ইলেকশনে কংগ্রেস ক্যান্ডিডেট জেতার পরে ওখানকার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যেত না। এই কথাগুলো শুধু স্থানীয় নেতাদের কথা নয়, এই কথাগুলো সমগ্র তৃণমূলের কথা। ওপর থেকে নিচ পর্যন্ত একই কথা চলছে।
ওপর থেকে যে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, অর্থাৎ কালীঘাট থেকে যে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, পিসি ভাইপো যে ইনস্ট্রাকশন দিচ্ছে, সেই ইনস্ট্রাকশন মোতাবেক দলীয় কর্মীরা, স্থানীয় কর্মীরা সাধারণ মানুষের কাছে যাচ্ছে, সাধারণ জনগণকে ভয় দেখাচ্ছে। অর্থাৎ মমতা দিদি বুঝতে পেরেছেন তার পায়ের নিচের মাটি খিসকে গেছে। সাধারণ মানুষ আর স্বতঃস্ফূর্তভাবে তাকে ভোট দিচ্ছে না, সাধারণ মানুষ তাকে আর স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে না। তো সাধারণ মানুষ যখন স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে না, বা সাধারণ মানুষ যখন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে না, তখন তিনি তার গুরুর কাছ থেকে যে শিক্ষা শিখেছেন সেই শিক্ষা অ্যাপ্লাই করা শুরু করেছেন। মমতা ব্যানার্জির গুরুকে, মমতা ব্যানার্জির গুরু জ্যোতি বসু, সিপিএমের জ্যোতি বসু, যে সিপিএম 35 বছর ধরে ভয় দেখিয়ে অত্যাচার করে মানুষ মেরে হারমাদদের মাধ্যমে এই পশ্চিমবাংলা 35 বছর শাসন করেছে। এই পশ্চিমবাংলাকে 35 বছর গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করেছে। তার সুযোগ্য ছাত্রী মমতা ব্যানার্জি। তিনিও দেখছেন যতদিন মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে ততদিন ঠিক ছিল, ভোট নিয়েছি, সব কিছু ঠিকঠাক। এখন মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে না। এখন আমাকে সেই শিক্ষা অবলম্বন করতে হবে যা আমি জ্যোতি দাদার কাছ থেকে শিখেছিলাম। এরপরে আমার নিজের অভিজ্ঞতার কথা বলবো। এই ঘটনা দুটো এই লোকসভার মুখে দেখছেন, আমি নিজের চোখে যেটা দেখেছি, আমি নিজে পঞ্চায়েত ভোটে নিজের চোখে যেটা দেখেছি সেই ঘটনা বলবো। পঞ্চায়েত ভোটে প্রত্যেকটি জেলার স্থানীয় থানা থেকে সেখানকার স্থানীয় তৃণমূলদের রাতে ডাকা হতো, তাদেরকে ডেকে রাতে মিটিং করা হতো। তাদেরকে এটা বোঝানো হতো, ধরুন কোনো পরিবার সরকারি আবাসন পায়নি, তৃণমূলের স্থানীয় কর্মীরা সেই বাড়িতে গিয়ে ওই বাড়ির মহিলাকে বা ওই বাড়ির পুরুষকে ঘরের সামনে দাঁড় করিয়ে দিয়ে একটা ফটো তুলে নিয়ে খাতায় নাম লিখে নিয়ে বলতো, তোমাদের ঘর এসে গেছে, যদি তোমরা ভোট না দাও এই নামটি কেটে দেবো। তারপর একটি এক্সেল শিট বার করে নিয়ে আসতো, গ্রামের প্রত্যেকের নাম থাকতো, কিছু নাম কাটা থাকতো আগে থেকেই, কিছু নাম আগে থেকেই কেটে দিত। তারপর লোকের বাড়িতে বাড়িতে গিয়ে দেখতো যে, তারপরে লোকের বাড়িতে বাড়িতে গিয়ে দেখাতো যে তোমাদের এই লিস্টে নাম এসছে, দেখো যদি ভোট না দাও এই লিস্ট থেকে নাম কেটে দেবো, বিডিও অফিসে পাঠিয়ে দেবো, তারপরে তোমাদের আর ঘর আসবে না। কেউ ধরুন শিডিউল কাস্ট সার্টিফিকেটের অ্যাপ্লাই করেছেন, বিডিও অফিস থেকে শিডিউল কাস্ট সার্টিফিকেটগুলো স্থানীয় নেতাদের দিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় নেতারা সংশ্লিষ্ট বাড়িতে গিয়ে সেই শিডিউল কাস্ট সার্টিফিকেটগুলো দেখিয়ে বলতেন যে যদি ভোট না দাও এই শিডিউল কাস্ট সার্টিফিকেট বাতিল করিয়ে দেবো। এই শিডিউল কাস্ট সার্টিফিকেট বাতিল করিয়ে দিয়ে তোমাদের আর কোনো দিন শিডিউল কাস্ট সার্টিফিকেট হতে পারবে না, আর কোনো সরকারি স্কিমের সাহায্য নিতে পারবে না, সেই ব্যবস্থা করে দেবো। এইভাবে ভয় দেখিয়ে এরা পঞ্চায়েত ভোট করিয়েছে। ঠিক একই পন্থায় এই ঘটনাটি নতুন নয়, একই পন্থায় এরা লোকসভাতেও অ্যাপ্লাই করছে, একই পন্থায় এরা লোকসভাতেও প্রচার করছে এবং লোকসভাতেও ভয় দেখাচ্ছে। সাধারণ বাংলার জনগণকে একটাই কথা বলবো, যারাই এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি একটু দয়া করে সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছে দিন, সাধারণ মানুষকে সচেতন হতে দিন। সাধারণ মানুষ যেন ভয় না পায়। কোনো সরকারি স্কিম একবার চালু হলে তা বন্ধ হয় না। তাদের যেখানে খুশি, তাদের নিজের ইচ্ছে মতন তাদেরকে ভোট দিতে বলুন। মানুষের ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার, সে যেখানে দিক, টিএমসিকে দিক, বিজেপিকে দিক, সিপিএমে দিক, কংগ্রেসে দিক, যেখানে দিক, মানুষ নিজের ভোট নিজে দিক। বন্ধুগণ, এই ভিডিওটি এবং এই বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর উৎসাহ বর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।